তোষামোদ নয়, ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। আমরা প্রশ্ন করতে চাই, জানতে চাই আপনি যা জানতে চান। শুরু করছি গ্লোবাল টেলিভিশনের নিয়মিত আয়োজন আর কাবল প্রশ্নগুলো সহজ। আর এই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি তুহিনুর সুলতানা। আমরা এই অনুষ্ঠানগুলোতে চলমান ঘটনার নানা তথ্য এবং বক্তব্য তুলে ধরি এবং অতিথিদের কাছে জানতে চাই সেসব তথ্য এবং বক্তব্যের প্রতিক্রিয়া এবং বিশ্লেষণ। আর এর জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আজকে বাংলা ভিশনের উপবার্তা প্রধান মোস্তফা কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে আরও আছেন রাজনীতি বিশ্লেষক আমিন আল রশিদ। আর আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গণমাধ্যম কি স্বাধীন হলো? দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি আপনারা ডিজিটাল প্ল্যাটফর্মেও দেখতে পারবেন এবং ফেসবুক পেজে গ্লোবাল টিভি বাংলাদেশ ও গ্লোবাল টক শোতে, আর ইউটিউব পেজে গ্লোবাল টিভি নিউজ এবং গ্লোবাল টক শোতে আমাদের সাথে যুক্ত হতে পারেন আপনারা। আমরা দেখেছি যে আলোচনায় আবারও চলে এসেছে গণমাধ্যম এবং গণমাধ্যমের বিগত বছরগুলোর যে সংশ্লিষ্টতা সেগুলোই কিন্তু আবারও আলোচনায় আসছে এবং গণমাধ্যমকেই কিন্তু আবারও পড়তে হচ্ছে হুমকির মুখে। অথচ 5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পর আমরা ভেবেছিলাম যে স্বাধীনতা মানে হচ্ছে বিগত বছরগুলোকে যে কাজগুলোতে আমরা বাধা পেয়েছি বা যে কাজগুলো আমরা করতে পারিনি, হয়তোবা সেই কাজগুলো এখন আমরা করতে পারবো। এই দ্বিধাটা কেন তৈরি হলো? আমরা আসলে দেখতে পাচ্ছি একেবারে সবগুলো গণমাধ্যমই এই মুহূর্তে আলোচনায় আসছেন। আর হাসনাত আবদুল্লার যে আলোচনাটি আসছে, আমরা চলুন এই বক্তব্যটি আগে একবার শুনে আসি। খুনি হাসিনার পক্ষে এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না। এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের বৈধতা উৎপাদনের জন্য আবার নেমে পেরেছে, আবার আরেকটা একাকার ঘটাতে তারা ষড়যন্ত্র করছে। বসুন্ধরার যে মিডিয়া যারা রয়েছে তারাও তো আপনি দেখেছেন 3 আগস্টে আপনার বসুন্ধরা মিডিয়ার মালিক কিভাবে বলেছিলেন যে এই সন্ত্রাসী কার্যক্রমকে তারা রুখে দেবে এবং হাসিনার হাতকে শক্তিশালী করবে। তারাই তো হচ্ছে গোল টেবিল কনফারেন্সের মধ্য দিয়ে আপনি তো বিভিন্ন মিডিয়ার এই শুধুমাত্র বসুন্ধরা না, বসুন্ধরা ছাড়া আরও অনেকগুলো গ্রুপ রয়েছে, অলিগার শ্রেণী রয়েছে, তারাই হচ্ছে মূলত বাংলাদেশের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করে। ধরেন আজকে আমি আছি, আমার বিরুদ্ধে কয়েকদিন পর দেখবেন যে বিভিন্নভাবে ভেরিফাই করার এক প্রচেষ্টা চালাবে, ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। আপনি দেখবেন একটা খুবই একটা স্ট্র্যাটেজিটা খুবই মানে প্যাটার্নটা সেম, বসুন্ধরা মিডিয়ার একটা প্যাটার্ন খুবই সেমভাবেই হচ্ছে একটা আরেকটা 1-11 ঘটানোর একটা হচ্ছে প্রেক্ষাপট তৈরি করছে, যে প্রেক্ষাপটের মধ্য দিয়ে তারা দেখবেন এই অভ্যুত্থানকে কীভাবে হচ্ছে প্রশ্নবিদ্ধ করা যায়, তারা হচ্ছে কীভাবে অভ্যুত্থানের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করা যায় এবং তারা হচ্ছে তারা দেখবেন বিএনপির যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল, আপনার তারেক জিয়া সাহেব ছিলেন, তারপর হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে 5ই আগস্টের পূর্বে কীভাবে হচ্ছে ভেরিফাই করতো, কীভাবে আপনার তারেক জিয়াকে নিয়ে দুর্নীতির অভিযোগ এবং বলতো যে বিদেশে বসে হচ্ছে আপনার হচ্ছে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। আবার ওই মিডিয়াটা 5ই আগস্টের পরেই কিন্তু আবার তারেক জিয়াকে মহান বানানোর ভূমিকা নিয়েছে। অর্থাৎ এই মিডিয়াটা, বিশেষ করে এই বসুন্ধরার এই মিডিয়াটা, এটার হাত থেকে যদি আপনি এটাকে মাফিয়াতন্ত্র তৈরি করেছে, একদম স্ট্রেইট ফরওয়ার্ড, ফ্র্যাঙ্কলি স্পিকিং এটা একটা মাফিয়াতন্ত্র তৈরি করেছে। এবং এই মাফিয়াতন্ত্র রাজনীতিবিদরা যদি সচেতন না হয়, আজকে আপনাকে হিরো বানাচ্ছে, পট পরিবর্তন হলে আবার আপনাকে ভিলেন বানাবে। সেজন্য এই মিডিয়া নামে যে বাটপার রয়েছে, মিডিয়া নামে যে অলিগার্ক শ্রেণী রয়েছে, মিডিয়া নামে যে মাফিয়াতন্ত্র রয়েছে, সেগুলো থেকে যদি আমরা ফ্যাক্ট বেসড জার্নালিজম না করতে পারি, আপনাদের মনে হতে পারে আমরা এনসিপির ভিত্তিক জার্নালিজম দরকার নেই। আপনারা যারা সাংবাদিক রয়েছেন দয়া করে ফ্যাক্ট বেসড জার্নালিজম করেন। আমি যদি অপরাধী হয়ে থাকি, তথ্য প্রমাণ সহ কোনো অভিযোগ থেকে থাকে, সেগুলো হচ্ছে ফ্যাক্ট বেসড প্রকাশ করুন। জানা গেল কি জানা গেল, তারপর হচ্ছে যেমন কিছুদিন আগে এক উপদেষ্টার বাবার বিরুদ্ধে অভিযোগ আসছে চাল চুরি নাকি করেছে, নিউজ করেছে যে অমুক উপদেষ্টার বাবার চাল চুরির বিষয়ে যা জানা গেল, নিউজে গিয়ে দেখে কিছুই নেই। এই যে ক্লিক বাইটের জার্নালিজম, এগুলোর মধ্য দিয়ে আসলে ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করা হয়। আমরা দেখলাম এবং শুনলাম হাসনাত আবদুল্লার এই বক্তব্যটি। অনলাইন এডিটর অ্যালায়েন্স বলছে এটি গণমাধ্যমের জন্য হুমকি। আমি প্রথমেই যদি আসতে চাই আমিন আল রশিদ আপনার কাছে,
আপনি কি মনে করছেন? না, এইটা এইভাবে বিচ্ছিন্নভাবে আলোচনার সুযোগ নয়। আসনাদ আব্দুল্লাহ যেই কথাগুলো বলেছেন, এটা ক্ষমতাবানরা সব আমলই সবসময়ই গণমাধ্যমকে নিয়ে এরকম কথাই বলেন। আপনি শুরুটা করেছিলেন যে ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। যদি তাই হয়, আমরা যদি আগের সরকারের আমলে আপনি যান, যে তখন কি গণমাধ্যম প্রশ্ন করেছিল? এবং আপনি আজকের অনুষ্ঠানে শিরোনাম দিয়েছেন যে গণমাধ্যম কি স্বাধীন হলো? এই প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা আছে। আপনি যখন প্রশ্ন করেন যে গণমাধ্যম কি স্বাধীন হলো, তার মানে স্বাধীন ছিল না। এবং যখন আপনি প্রশ্ন করেন যে স্বাধীন হলো, তার মানে এখন স্বাধীন নাই। অর্থাৎ গণমাধ্যম স্বাধীন থাকলে আপনি প্রশ্নটাই তুলতেন না। গণমাধ্যম স্বাধীন যদি এখন থাকতো, তাহলে আপনি আজকের অনুষ্ঠানের শিরোনাম এটি দিতেন না। যখন গণতন্ত্র না থাকে, তখনই কিন্তু গণতন্ত্রের প্রশ্নটা আসে। তখনই পলিটিক্যাল সায়েন্টিস্টরা গণতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। তখনই সাংবাদিকরা গণতন্ত্রের প্রয়োজনীয়তা নিয়ে কলাম লেখেন। ফিনল্যান্ডে, ডেনমার্কে, নরওয়েতে, এরকম স্ক্যান্ডিনেভিয়ান দেশে তো গণতন্ত্র নিয়ে এত কথা বলা লাগে না। বাংলাদেশে প্রতিদিন গণতন্ত্র শব্দটা যতবার উচ্চারিত হয়, সংস্কার শব্দটি যতবার উচ্চারিত হয়, অন্য দেশে এতটা হয় না। কারণ ওইখানে এত সংস্কার লাগে না, ওইখানে এত গণতন্ত্র লাগে না, কারণ সেখানে জিনিসটা সেটেলড। গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে একই। আপনি বাংলাদেশের হিস্ট্রিতে যদি দেখেন, কোনো একটা আমল আপনি পাবেন না যে একটানা 5 বছর কাঙ্ক্ষিত স্বাধীনতা গণমাধ্যমের এটা ছিল, কোনো কালে ছিল না। গণমাধ্যম কোনো কালেই স্বাধীন ছিল না, এটা হচ্ছে ট্যাগলাইন। এবং আমি আপনাকে একটা এক্সাম্পল দেই। একটা পেইন্টিং এক্সিবিশনের ছবি দেখেছিলাম যে সাদা ক্যানভাসে একটা সবুজ বৃত্ত। জি, গণমাধ্যম স্বাধীন ছিল না, যেটা ছিল আপনি না, বলছেন। ছিল না, অবশ্যই। ঠিক আছে, কিন্তু 5 তারিখের পর কি আমরা স্বাধীন না? না, অবশ্যই না। আমাদের কি 5 আশা তারিখের ছিল? পরে আপনি কি করে স্বাধীন হলেন? যদি বাংলাদেশ না, সারা পৃথিবীতে কি কখনো এরকম ঘটনা ঘটেছে যে একসঙ্গে শতাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি, অনেকে জেলে? এটা পৃথিবীতে কোনোদিন ঘটেছে? এখন আপনি বলতে পারেন তাদের বিরুদ্ধে অভিযোগ আছে। অবশ্যই আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে অনেকে বেনিফিশিয়ারি ছিলেন। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে কী ধরনের চাটুকারিতা হয়েছে আমরা দেখেছি। সেটা যে যদি আপনি অপরাধ হিসেবে এগুলোকে গণ্য করেন, তাহলে আপনি সেই সুনির্দিষ্ট অপরাধের অভিযোগে মামলা করতে পারেন। কিন্তু যেই সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা করা হলো, তারা কি হত্যা করেছেন? তারা কি হত্যার নির্দেশ দিয়েছেন? একজন সাংবাদিক হত্যা করেছেন কিংবা হত্যার নির্দেশ দিয়েছেন, এটা একটা পাগলও বিশ্বাস করে? তাহলে যদি স্বাধীন হয়, তাহলে একটা দেশে কি করে অ্যাট এ টাইম শতাধিক সাংবাদিক হত্যা মামলার আসামি হয় এবং অনেক সাংবাদিক হত্যা মামলায় জেলে থাকেন? তাদের বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, রাষ্ট্রীয় সুবিধা অনৈতিকভাবে অবৈধভাবে নেওয়ার অভিযোগ থাকে, আপনি সেই অভিযোগে মামলা করতে পারেন। আর একটা প্রশ্ন হলো যে স্বাধীনতার মানদণ্ডটা আপনি কি বলবেন? গণমাধ্যমের স্বাধীনতা বলতে আপনি কি বোঝেন? সেইটা তো বড় বিষয়। স্বাধীনতা মানে কি? স্বাধীনতা মানে আপনি যে বললেন ক্ষমতাকে প্রশ্ন করা। এখন আমরা বিগত আমলে দেখেছি যে পার্টিকুলার কিছু জায়গা বাদ রেখে সাংবাদিকরা প্রশ্ন করতেন। ধরেন শেখ পরিবারের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কিছু লেখা যাবে না, কিন্তু পুলিশের দুর্নীতি নিয়ে লেখা যাবে, অমুক এমপির বিরুদ্ধে লেখা যাবে, আবার সেনাবাহিনীর বিরুদ্ধে লেখা যাবে না। তো আপনি এখন এই 5 আগস্টের পরে আপনি যদি বলেন যে স্বাধীন হয়েছে কিনা, তো এখন কি আপনি যারা এখন ক্ষমতায়, আপনি এদের বিরুদ্ধে লিখতে পারছেন? কতটুকু লিখতে পারছেন? এবং লেখার আগে আপনি কি 10 বার ভাবছেন না যে আমি এটা লিখবো কিনা? আমি একই প্রশ্নটা নিয়ে আসতে চাচ্ছি এখন মোস্তফা কামাল আপনার কাছে। আমি একটু জানতে চাই আপনার মতামতটা। জি, ধন্যবাদ আপনাকে। আমার সহ আলোচক মোটামুটি প্রায় সব বলে ফেলেছেন। যার যেটার অভাব সে ওইটা বেশি উচ্চারণ করে। যেমন আমরা বেশি উচ্চারণ করি জন, গণ, এগুলো খুব উচ্চারণ করি। এগুলো ধরা যায় না, ছোঁয়াও যায় না, ঠিকঠাকভাবে বোঝাও যায় না। তারপরে আমরা এগুলো আচ্ছা মতো ব্যবহার করি। ধরুন গণতন্ত্রের সাথে ইউজ করি, গণতন্ত্র। সম্প্রতি নতুন যেটা শুরু হয়েছে, আপনারা আমার অপছন্দ হলো, আপনাকে একটা মার দিলাম, এটার আগে দিয়ে জুড়ে দিলাম গণমার। অর্থাৎ এই যে জন আর গণর সর্বনাশ কিন্তু আমরা করে ফেলছি। এই গেল একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে স্বাধীনতার অংশটুকু। এই স্বাধীনতাটা আপেক্ষিক। প্রথমত আমার কাছে যেটা স্বাধীনতা, আপনার কাছে সেটা পরাধীনতা। তারপরও কথা হচ্ছে স্বাধীনতারও কিন্তু একটা সীমা আছে বা সীমা থাকে। আর গণমাধ্যমের জন্মই হচ্ছে পরাধীনতার মধ্য দিয়ে। বিশ্বের কোথাও কখনো গণমাধ্যম খুব স্বাধীন ছিল ওই দৃষ্টান্ত নেই। আবার কঠিন তথ্য হচ্ছে, সত্যও হচ্ছে যেটা, যে যত নিষ্পেষণে গণমাধ্যম থেকেছে, গণমাধ্যম তত হৃষ্টপুষ্ট হয়েছে, স্বাবলম্বী হয়েছে, শক্তিমান হয়েছে। তো এই বাস্তবতার মধ্য দিয়ে আমরা 24-এর বিপ্লব পার হয়েছি। আপনার প্রশ্নদৃষ্টি বলতে হয়, একটা প্রত্যাশা ছিল বলেই আপনার প্রশ্ন করেছেন আমরা কি এখন স্বাধীন হলাম কিনা।
অনুষ্ঠানের নাম প্রশ্নগুলো সহজ, আসলে সহজ প্রশ্ন করেননি, খুব কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। তো এরপরে যার যার উপলব্ধির একটা জায়গা আছে। জি উপলব্ধির জায়গাটা হচ্ছে এই, আসলেই তো আমরা কলঙ্কিত হয়েছি, অপমানিত হয়েছি। অন্য কে কতটুকু অপমান করলো তার চেয়ে নিজেদেরকে অপমানিত করেছি যথেষ্ট পরিমাণে। ওই গ্লানি আমাদের কিন্তু টানতে হচ্ছে, হয়তো বা আরও টানতে হবে। যে কারণে প্রশ্ন উঠেছে গণমাধ্যম কি স্বাধীন হলো, প্রশ্ন আরও উঠুক, উঠতেই থাকবে এবং উঠাই উচিত। কারণ আমলনামা দৃষ্টেই কিন্তু পরবর্তী পদক্ষেপগুলো হয়। এই ক্ষেত্রে উল্লেখ করতে হয় আমাদের বিভিন্ন পেশার প্রতি মানুষের কিছু বিশেষণ আছে, আদর করে এগুলো ডাকে। আপনি সেনাবাহিনীর নাম যখন উচ্চারণ করবেন দেখবেন যে খুব বোঝে না শব্দটার অর্থ, সে বলে দেশপ্রেমিক সেনাবাহিনী, ওইটা ছাড়া শব্দটা কমপ্লিট হয় না। জি সাংবাদিকদের নাম উচ্চারণ করতে গেলে বলে যে জাতির বিবেক, এটা ছাড়া সাংবাদিক নাম উচ্চারণ হয় না। তো তার মানে অর্থ কিন্তু এটা না যে বিবেক সব সাংবাদিকদের আছে আর বাদ বাকিদের কিচ্ছু নাই। এটা আদর, সম্মান। তো ওই সম্মান আমরা নষ্ট করেছি। তো নষ্ট করাতে আজ এত কথা বলতে হচ্ছে। না, এটার কারণ হচ্ছে গণমাধ্যম কিন্তু একটা দেশের চতুর্থ একটা স্তম্ভ ধরা হয় এটাও এটাকে, খুশি করার জন্য এবং বলা হয়। রাষ্ট্রীয় ক্ষমতা মানে চতুর্থ ক্ষমতা এটা। So, এই জায়গা থেকেই কিন্তু এটা ক্ষমতা মোটেই নেই, ওইটাও আদর করে সোহাগ করে বলা হয়। পুলিশকে আপনি বলছেন না জনগণের বন্ধু, ও যে কত বড় বন্ধু, যে তার খপ্পরে পড়ে সে বোঝে এই বন্ধুর তেজ কত, রেশ কত। তো এই জন্য এই শব্দগুলো আমরা যারা সাংবাদিকতা করি আমরাও লিখি কখনো কখনো, কিন্তু প্র্যাকটিক্যালি বা ভিতরের অবস্থাটাও আবার জানি। তো আবার টানা 15 বছর 7 মাসে আমরা যেমন আমাদেরকে কিছু বরবাদ করেছি, তখন আমরা সান্ত্বনা খুঁজি যে আমরা যেরকম অপমান অপদস্থ হয়েছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররাও মাশাআল্লাহ কম হননি। তারা কেউ কেউ কিন্তু যুবলীগের চেয়ারম্যান হতে চেয়েছিলেন, ভাইস চ্যান্সেলরশিপ ছেড়ে দিয়ে ওই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। আবার যখন আমরা তুলনা করি যে বাইতুল মোকাররমের খতিব সাহেব যেহেতু পালিয়েছেন, আমরা তো আর ওইভাবে পালাইনি, ইজ্জত বোধ একটু আছে, আসলে নেই। তো যেন এটা রক্ষা হয় এই সতর্কতা আমাদের মধ্যে অবশ্যই আসবে। হাসনাত আব্দুল্লাহ যেভাবে বলেছেন, বলার সুযোগ পেয়েছেন বলেই বলেছেন। না, তো হাসনাত আবার যখন আব্দুল্লাহ- আমরা বলতে শুরু করব, জি আমাদের বলার কিন্তু আছে বিষয়। কিন্তু আবার আপনি যেটা বললেন যে স্বাধীন কিনা, ওই প্রশ্নে আবার পুরোটা বলতেও পারছি না, না, এটা হচ্ছে আপনি আরেক এর নিষ্ঠুরতা। প্রেক্ষিতেই যেটা বলার আমাকে বলতে জি। পারেন। তো হাসনাত আব্দুল্লাহ এর আগে সেনাবাহিনী প্রধান নিয়েও বলেছেন, যে কারণে তার বলার বিষয়টাকে আমি খুব আলাদা করে দেখতে চাই না। যেহেতু একটি গ্রুপের সাথে বিষয়ে তিনি বলেছেন, আমাদের দু একদিন অপেক্ষা করাই ভালো। আগের অভিজ্ঞতার থেকে হয়তো আগামীকাল পরশু বলবেন যে এটা তিনি বলেননি। এর আগে যখন তিনি সেনাবাহিনী প্রধান সম্পর্কে বলেছিলেন, এক পর্যায়ে তিনি দুঃখ প্রকাশ করেছিলেন কি যে এইভাবে বলাটা ঠিক হয়নি। তাহলে আবার কোনভাবে বলাটা ঠিক ছিল ওইটা কিন্তু জানান নেই। তো এরকম একটা অবস্থায় আমরা জি একটু ব্যথিত। অবশ্যই গণমাধ্যম নিয়ে তিনি কথা বলেছেন। তো যখন এইভাবে বলা হবে যে আগে কে কি করত, সেটা যেমন হাসনাত আব্দুল্লাহ জানেন আর বাদ বাকিরাও জানেন। তো আবার হাসনাত আব্দুল্লাহদের যে সংগঠন, এখানে একটু যোগ করতে হয়। এখানে তারাও কিন্তু এক সময় ছাত্রলীগ করা কেউ ছিলেন, তাদের মধ্যেও কেউ কেউ কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর মধ্যে মায়ের ছায়া দেখেছিলেন। অতএব কাকের বাসায় কোকিল, আবার কোকিলের বাসায় কাক, দিনে ছাত্রলীগ, রাতে ছাত্র শিবির, দিন শেষে বিকালবেলা আবার ছাত্রদল টিএসসিতে। অতএব ওগুলোর দিকে কম যাওয়া ভালো, কারণ ওই চর্চাটা কারোর জন্য সুখকর হবে না, আঘাতপ্রাপ্ত হবেন কেউ না কেউ। আবার আঘাত যখন দিতে যাবেন একটু হলেও খাবেন। কিন্তু হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলছিলেন, আমি একটু জানতে চাইবো আমিনুল, আমি আপনার কাছে আবার ফিরে আসতে চাচ্ছি। আমি যে জিনিসটা জানতে চাইবো, তিনি যেভাবে বলছিলেন, গণমাধ্যম কি এতটাই মানে কোনো একটা নির্দিষ্ট গণমাধ্যম কি এতটাই শক্তিশালী হতে পারে যে একটা সরকার পরিবর্তন করার ষড়যন্ত্র করতে পারে? এইটা হাসনাত আব্দুল্লাহ প্রতীকী অর্থে বলেছেন যে অলিগার্ক শ্রেণী তৈরি হয়েছে, এটা তো ফ্যাক্ট। ধরেন একটা সরকার নানা মেশিনারিজের উপরে টিকে থাকে, সে পুলিশকে দিয়ে টিকে থাকে, আর্মি দিয়ে টিকে থাকে, তার ব্যবসায়ী গোষ্ঠী তৈরি করতে হয়। গণমাধ্যম সেখানে খুবই সামান্য রোল প্লে করতে পারে। জুলাই অভ্যুত্থানের সময় আপনি গণমাধ্যমের রোলটা যদি আপনি নিরপেক্ষ নির্মোহভাবে বিশ্লেষণ করেন, সেখানে আপনি দেখবেন যে গণমাধ্যম বরাবরই যে রোল প্লে করেছে ক্ষমতাবানদের পক্ষে থাকতে গিয়ে, তার চেয়ে ব্যতিক্রমী কোনো রোল প্লে করে নাই। এই কারণটা কি? গণমাধ্যমের মালিক কারা? গণমাধ্যমের মালিক সাধারণত ব্যবসায়ীরা। তাদেরকে ব্যবসা করতে হয় সরকারের সঙ্গে। সরকারকে চটিয়ে গণমাধ্যম খুব বিপ্লবী কিছু করে ফেলবে, এটা প্রত্যাশা করা খুব কঠিন। এখন কামাল ভাই বললেন যে কি জাতির বিবেক, এগুলো আদর করে বলে। ফ্যাক্ট, ধরেন রোজার সময়
গার্মেন্টস ওয়ার্কাররা রাস্তায় নেমে যান, তাদের যেন 25 রোজার আগে ন্যায্য বকেয়াটা দিয়ে দেওয়া হয়। আমরা সাংবাদিকরা ওখানে গিয়ে লাইভ করি না? জি। হ্যাঁ, খুব মানবাধিকারের পক্ষে আমরা। ওইখানে যে সাংবাদিকরা লাইভ করে একটা বড় অংশই বেতন পায় না। তো যেই সাংবাদিক নিজের বেতন ঠিক নাই, যে সাংবাদিক নিজে জানেন আগামী মাসে তার চাকরিটা আছে কিনা, যে সাংবাদিক নিজে জানে না যে তার 6 মাসের বকেয়া বেতনটা পাবে কিনা, সে গার্মেন্টস ওয়ার্কারের মানবাধিকারের জন্য রাস্তায় দাঁড়িয়ে লাইভ দিচ্ছে। ফলে এরকম একটা ভালনারেবল প্রফেশনে যেই মানুষগুলো কাজ করে, তার কাছ থেকে আপনি সাহসী, বস্তুনিষ্ঠ, ক্ষমতাকে প্রশ্ন করা প্রত্যাশা করেন কি করে? এই ধরনের প্রেক্ষাপটগুলোর জন্য আমাদের গণমাধ্যম কর্মীদের কিন্তু জব হারাতে হচ্ছে। আমরা জানি যে জুলাই অভ্যুত্থানে যদি আপনার গণমাধ্যমের কাছ থেকে আমরা যেই রোল প্রত্যাশা করেছিলাম, কিংবা হাসনাত আব্দুল্লাহরা যেই রোল প্রত্যাশা করেছেন, সেই রোল যদি গণমাধ্যম প্লে করত এবং শেখ হাসিনা যদি টিকে যেতেন, তাহলে কয়টা গণমাধ্যম থাকতো? কয়জন সাংবাদিক এখন যাদেরকে আপনি বলছেন ফ্যাসিস্ট, স্বৈরাচারের দোসর বলে যাদের বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছেন, উল্টো ঘটনা ঘটতো না বাংলাদেশে যদি শেখ হাসিনা টিকে যেত? গণমাধ্যম এই যে সাহসী রোলটা প্লে করবে কি করে? তার তো নিজের মেরুদণ্ডটা সোজা নাই। গণমাধ্যম নিজের মধ্যে কোনো পেশাদারি নাই তো। গণমাধ্যম একেবারেই একটা নন প্রফেশনাল একটা সেক্টর। হাতে গোনা কিছু গণমাধ্যম প্রতিষ্ঠান বাদ দিলে অধিকাংশের তো কোনো বেতনের স্ট্রাকচারই নাই। তারা মালিকরা চালান তাদের ব্যবসার জন্য। এখন তার ব্যবসা ঠিক রাখার জন্য উনি গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে, প্রধানমন্ত্রীর সামনে গিয়ে গান গেয়েছেন, প্রথমত তোমাকে চাই, শেষ পর্যন্ত তোমাকে চাই, আবার বলেছেন আমি তো আপনার সঙ্গে আছি। এগুলো করেছেন নিজেদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য, প্রতিষ্ঠান টিকিয়ে রাখার জন্য। সেইখানে আপনি অভিযোগের তীর, হাসনাত আব্দুল্লাহদের অভিযোগের তীরটা সাংবাদিকের দিকে। আরে ভাই, সাংবাদিকের তো নিজের চাকরি ঠিক নাই, তার তো জব সিকিউরিটি নাই। যেই লোকের জব সিকিউরিটি নেই, আপনি তার কাছ থেকে সাহসী, নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করেন কি করে? ফলে আমি যেটা বুঝি, গণমাধ্যম নিজে যতক্ষণ পর্যন্ত অর্থনৈতিকভাবে শক্তিশালী, স্বাবলম্বী না হবে, ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে এই স্বাধীন সাংবাদিকতা, মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করা, এটা একটা বাতুলতা। আমি এখানে একটু যোগ করতে হয়, প্লিজ। গণমাধ্যমের স্বাধীনতা, 2 শব্দে আমরা বাক্যটা শেষ করে ফেলছি। জি। তো গণমাধ্যমের স্বাধীনতা মানে কি? ওই গণমাধ্যম কর্মীর স্বাধীনতা, না মালিকের স্বাধীনতা, নাকি মালিকের স্বাধীনতা, নাকি ওই গণমাধ্যম কর্মীর কাজের স্বাধীনতা? আসলে স্বাধীনতা তো অনেক বড় একটা ব্যাপার। তারপর সাংবাদিকরা কিন্তু ছোট্টর মধ্যে একটু স্বাধীনতা চায়, অনেক বিস্তর স্বাধীনতা চায় না। তো ওই ক্ষেত্রে ওই সীমাবদ্ধতাটুকু, আপনি কি মনে করছেন যে মালিকের মানে যে ইচ্ছা সেটা অনুযায়ী গণমাধ্যম চলছে? পরিপূর্ণভাবে তাও নয়। কোনো গণমাধ্যমের কাদের ইচ্ছা মতো, মানে গণমাধ্যমটা আসলে চালাচ্ছেন কারা? চালাচ্ছেন বলতে যদি আপনি ক্যাপ্টেন বলেন, অথবা যদি আপনি শাসক বলেন, সেই ক্ষেত্রে অবশ্যই সরকার, যারা ক্ষমতায় থাকেন। গণমাধ্যম তাদের দিকে তাকিয়ে থাকতে হয়। বিপ্লবী কথা বলা যায় যে আমরা সাহসী, আবার আপনি যেটা বলেন যে রাষ্ট্রের 4 নম্বর শক্তি বা ক্ষমতা, জি। প্র্যাকটিক্যালি তা নয়। কোনো নম্বরেই পড়ে না, কোনো নম্বরেই পড়ে না। 4 তো নয়, এরপরেও কোনো নম্বরে পড়ে না। কিন্তু আমরা তো না, মানে কিন্তু আমি একটু যোগ করি, কারা চালায়? ধরেন গণমাধ্যমের স্টেক হোল্ডার অনেক, একটা বিরাট স্টেক হোল্ডার হচ্ছেন বিজ্ঞাপনদাতারা। এখন ধরেন কর্পোরেট প্রতিষ্ঠানের যারা বিজ্ঞাপন দেন আপনাকে, তাদের ইন্টারেস্টের বাইরে গিয়ে গণমাধ্যম কি করবে? এক। দ্বিতীয়ত আবার ওই বিজ্ঞাপনদাতাও সরকারের দিকে তাকিয়ে থাকে। আমি নাম উল্লেখ করি না, গত সরকারের আমলে বাংলাদেশের একটি খুবই জনপ্রিয় পত্রিকার সরকারি বিজ্ঞাপন বন্ধ করা হয়েছে না? তো আপনি সরকারি বিজ্ঞাপন বন্ধ করে দিচ্ছেন, গণমাধ্যমকে প্রেশারাইজ করছেন, আবার সেই গণমাধ্যমের কাছ থেকে আপনি বলছেন যে আপনি কেন সাহসী সাংবাদিকতা করেন না, আপনি কেন জুলাই অভ্যুত্থানের সময় এই রোলটা আপনি প্লে করেন নাই। ভাই, গণমাধ্যমের তো হাত পা নানাভাবে আপনি বেঁধে দিয়েছেন, বিজ্ঞাপনদাতারা বেঁধে দিয়েছে, আপনার রাষ্ট্রীয় যে আইনি কাঠামো আপনি এমন আইন করে রেখেছেন। আমাদের প্রেস সচিব কিন্তু বলছেন যে কোনোভাবেই সরকার হস্তক্ষেপ করছে না। এটা সব সময় সব সরকারই বলে, হয়তো করছেও না, হয়তো প্রেস সচিব বা তার প্রেস উইং থেকে, হয়তো তথ্য মন্ত্রণালয় থেকে কাউকে ফোন করছে না। বিগত সরকার আমলে আমরা যে ভয়টা পেতাম যে একটা সেন্সিটিভ নিউজ যদি হতো, বড় দুর্নীতির কিংবা সরকারের কোনো প্রভাবশালী মন্ত্রীর বিরুদ্ধে রিপোর্ট হতো, কিংবা রাষ্ট্রের কোনো বাহিনীর বিরুদ্ধে, তখন আমাদের ভয় ছিল কি ডিজিএফআই থেকে ফোন করবে, বড় জোর এই, অথবা প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে। এখন ভয়টা তো আরও মানে বিস্তৃত। এখন হয়তো প্রেস উইং থেকে ফোন করবে না, ডিজিএফআই ফোন করবে না, এখন মব হবে। সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো পেজ আছে, আপনাকে একটা পেজে পোস্ট দিয়ে দিবে মোস্তফা কামাল স্বৈরাচারের দোসর। তো আপনি কি সাংবাদিকতা করবেন? এখন তো ভয়টা অনেক বেশি। হয়তো সরকার সরাসরি ফোন দিচ্ছে না। এখন প্রেস সচিব শফিকুল আলম, উনিও তো আমাদেরই বড় ভাই, সাংবাদিক, উনি ইন্টারন্যাশনাল গণমাধ্যমে কাজ করেছেন, উনি নিশ্চয়ই গণমাধ্যম বান্ধব। ওনার টিমের মেম্বার কেউই ফোন করে আমি এটা বিশ্বাস করি না। ইভেন তথ্য মন্ত্রণালয় থেকে ফোন করে সেটাও বিশ্বাস করি না। এখন ওনাদের ফোন করার দরকার নাই তো। এখন তো সরকারের স্টেক হোল্ডার অনেকগুলো, সোশ্যাল মিডিয়া দেশ চালাচ্ছে। এখন ফেসবুকের অনেকগুলো গ্রুপ আছে যাদের কথায় অনেক কিছু হয়।
একটা পোস্টের কারণে 4 জন সাংবাদিকের চাকরি চলে গেছে না বাংলাদেশে? জি, তো তাহলে প্রেস উইং থেকে ফোন করতে হবে কেন? সেটাই বলছিলাম কিন্তু আমি আবারও ফিরে আসছি আপনাদের কাছে এই প্রশ্নটা নিয়ে। মোস্তফা কামাল, আপনি বলছিলেন যে কালই হয়তো বা হাসনাত আব্দুল্লাহ তার এই স্টেটমেন্টটি পরিবর্তন করে ফেলবে, সংশোধনে দিতে পারেন। আপনি এটা কি করে এটা বলতে পারেন যে কোনো ধরনের মব হবে না, যেটা আমরা দেখেছি প্রথম আলোতে, যেটা আমরা দেখেছি ডেইলি স্টারে? আমি ফিরে আসছি, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর আবারও আপনার কাছে ফিরে আসছি। আর কাবেল, প্রশ্নগুলো সহজ, এই অনুষ্ঠানে আমরা নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর আশা করছি আপনারা আমাদের সাথে থাকবেন। দর্শক, বিরতির পর ফিরে এলাম। আর কাবেল, প্রশ্নগুলো সহজ। আর আমাদের সাথে আছেন বাংলা ভিশনের উপবার্তা প্রধান মোস্তফা কামাল এবং সাংবাদিক রাজনীতি বিশ্লেষক আমিন আল রশিদ। ফিরছি আবারও আলোচনায়। যেমনটি যাওয়ার আগে বলে গিয়েছিলাম, আবার ফিরে আসবো আপনার কাছে। হ্যাঁ, 4 জন সাংবাদিকের চাকরি যাওয়ার ক্ষেত্রে কিন্তু সরকারের কোনো হাত ছিল না, যেটা আমরা জানতে পেরেছি। কিন্তু আমরা প্রথম আলো বা ডেইলি স্টারের সামনে কিন্তু আমরা মব হতে দেখেছি। তো বসুন্ধরা এত বড় একটা শিল্প কোম্পানি, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এখানে যে এই ধরনের কোনো মববাজি তৈরি হবে না, এরই মধ্যে হয়েছে। বসুন্ধরার কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু আমরা শব্দটা নতুন বলছি মব, গত মাস কয়েক ধরে এটার বাংলা আমি যেটা খুঁজে পেয়েছি পান্ডামি গুন্ডামি অথবা সন্ত্রাস। ওই কাজ বসুন্ধরা ভবনেও হয়েছে, তারা হজম করেছে, পরিস্থিতির হয়তো বা শিকার। আবার প্রথম আলোর সামনে যেটা হয়েছে অথবা ডেইলি স্টারের সামনে হয়েছে, আশপাশে 2-1টা টেলিভিশন ভবনও হয়েছে। একটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ বলা হয়, যে ক্ষোভ ধরে রাখা যায় না, তো সেটার এক ধরনের ধরন দেখা যায়। আবার এবার যেটা হলো কোথাও কোথাও গিয়ে নাম ধরিয়ে দেয়া, যে কাকে রাখা যাবে, কাকে বের করে দিতে হবে। এটা তো গুন্ডামি পান্ডামির চেয়ে আরো ভিন্ন কিছু। এটা কারা করছে? এটা আমরা যাদেরকে মব বলি তারাই করেছে। সরকার এটার জন্য দায়ী না, সরকার তার অবস্থান পরিষ্কার করেছে। এই মববাজিটা কারা করছেন? এরা একান্তই কোনো রাজনৈতিক দলও তাদের দায় স্বীকার করেনি, কোনো দল স্বীকার করেনি, বরং রাজনৈতিক দল থেকে সমবেদনা জানাতে আমরা দেখেছি। বসুন্ধরা হাউসে গিয়ে কিন্তু বিএনপির নেতৃবৃন্দ সমবেদনা জানিয়েছেন, জামাতে ইসলামী নেতৃবৃন্দ সমবেদনা জানিয়েছেন। আবার সরকার পক্ষ তার অবস্থান পরিষ্কার করেছে যে কোনোটির সাথে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। আবার যারা বৈষম্য বিরোধী ছাত্র যাদের নাম ছিল ততদিন পর্যন্ত, তখনও এনসিপি হয়নি, তাদেরও ওইভাবে সংশ্লিষ্টতা পাওয়া যায়নি, কিন্তু কোথাও কোথাও তাদের নাম কিন্তু ব্যবহার করা হয়েছে। একটু ডিফার করি যে সরকার স্বীকার বলছে যে তারা এর দায় নিচ্ছে না, খুবই ভালো, কিন্তু মবটা যে মব এটা তো সরকার এখন স্বীকার করে না। সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা বলছেন এটা মব না। এটা প্রথমে হাসনাত আব্দুল্লাহ তিনি একটা টেলিভিশন চ্যানেলে গিয়ে বললেন যে আপনারা যেটাকে মব বলছেন এটা হচ্ছে আসলে জনরোষ। তারপরে সরকারের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি বললেন যে এটা হচ্ছে প্রেশার। তো একটা মবকে আমরা সবাই বলছি অপরাধ, সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই কিন্তু মব শব্দটা ব্যবহার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই শব্দটা বলেছেন মব, সেনাবাহিনী সেনা সদর থেকে ব্রিফিংয়ে বারবার বলছে মব। তাহলে সরকারের দায়িত্বশীল কেউ কেউ কি করে বলেন যে এটা মব না, এইটা হচ্ছে প্রেশার? তাহলে আপনি যখন একটা মবকে, একটা অপরাধকে বলছেন যে এটা হচ্ছে প্রেশার বা এটা হচ্ছে জনরোষ, তার মানে আপনি মবকে জাস্টিফাই করছেন। তাহলে আপনি বলেন যে হ্যাঁ এই মব যারা করছে, কামাল ভাই বলেন যে তারা কোন দলের কেউ স্বীকার করছে না, সরকারও তো এদেরকে তাহলে ধরছে না কেন? সরকার কেন এই মবকে মব বলে স্বীকার করছে না? অথবা সরকার একটা অংশ বলছে মব, আর একটা অংশ বলছে যে না এটা মব না। এখানে প্রশ্ন তৈরি হয়েছে যে সরকার কি নিজেও মবে ভয় পাচ্ছে? রাইট, আমার তাই মনে হয়, আমার তাই মনে হচ্ছে। আবার এখানে উল্লেখ করবার মতো একটা বিষয় আছে, সেনাপ্রধান প্রথম যখন একদিন হুঁশিয়ারি উচ্চারণ করলেন, আমরা খেয়াল করেছি হুঁশিয়ারির পর 2-3 দিন কিন্তু মব নামক কিছু দেখিনি, বা ওই তৎপরতা আমরা দেখিনি 2-3টা দিন। তারপরে রংপুর সহ কয়েকটা জায়গায় সেনাবাহিনীর সদস্যদের খুব কড়া অ্যাকশন আমরা খেয়াল করেছি। ওই অ্যাকশনের পর আবার 5-7 দিন কোথাও কিন্তু আমরা মব দেখিনি। আমি যেটা ফলো করেছি, মনে করিয়ে দেই, সেনা সদর সম্ভবত জুন মাসে যখন ব্রিফ করলো যে আমরা কোনো ধরনের মব টলারেট করব না, তার 7 দিনের মাথায় ব্রাহ্মণবাড়িয়ায় যে ঘটনা ঘটলো, নরসিংদীতে হেফাজতে ইসলাম একজন শিক্ষককে, একজন নারী শিক্ষককে ওখান থেকে সরিয়ে দেওয়ার জন্য লিটারালি মব করলো। এটা সেনা সদরের ব্রিফিং এর জাস্ট 1 সপ্তাহের মাথায়। অর্থাৎ আমি ওইটাই বলছিলাম যে সেনা সদরের ব্রিফিং এর পর 5-7 দিন কিন্তু এক ধরনের একটা আমরা নমনীয়তা দেখেছি, কিন্তু ওরা আবারও মাঠে নেমেছে। সম্প্রতি কিন্তু আবারও তাদের তৎপরতা দেখা যাচ্ছে। সেজন্য প্রশ্ন আসছে যে সেনাবাহিনীর আরো সক্রিয় হওয়ার কোনো, অথবা সেনাবাহিনীকেও তারা আদৌ পাত্তা দেয় কিনা।
জি, আমি প্রশ্নটা খুব আসলে পরিষ্কার। জি, প্রশ্ন আমরা- আসতে পারে, কিন্তু সেনাবাহিনী যেহেতু ম্যাজিস্ট্রেসি নিয়ে মাঠে আছে, জি। সেনাবাহিনীর কিন্তু সুযোগ এখন আছে। দায়ও তাদের আবার সেনাবাহিনী ধরিয়ে দিয়েছে। মাঠে থাকা অবস্থায় এই ঘটনা ঘটে কি করে? সেনাবাহিনী ধরিয়ে আমরা দিয়েছে আসলে ঢাকার সবাই উত্তরায়, কিন্তু মববাজি দেখা গেছে আতঙ্কে আদালত আছি। ছেড়ে দিয়েছে। আমরা আমরা- সেটা নিয়ে অবশ্যই কথা আমরা বলছি, কিন্তু আতঙ্কিত আছি। হাসনাত আব্দুল্লাহ কিন্তু বলছে এই মুহূর্তে তার বক্তব্যটি যৌক্তিক, এবং সে বলছে যে হুমকি হিসেবে তার বক্তব্যটিকে দেখানোর অপচেষ্টা হচ্ছে। আপনি কি মনে করেন? হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে ঠিক আছেন যে তারা একটা বিশেষ পরিস্থিতিতে একটা বিশেষ গ্রুপের বিরুদ্ধে বলছেন। হাসনাত আব্দুল্লাহ কথাটা কিন্তু সমস্ত গণমাধ্যমের মানে জন্য না, উনি বলছেন একটি পার্টিকুলার গণমাধ্যমের ব্যাপারে যারা তাদের নিয়ে অথবা এনসিপির ব্যাপারে কিছু রিপোর্ট করছে, যে রিপোর্টগুলো তারা বলছে যে এটা হচ্ছে মিসলিডিং, এটা হচ্ছে তাদের জন্য ভাষায় ভুল রিপোর্টিং। এখন কোনো একটি দল, কোনো একটি সংগঠন যদি মনে করে যে অমুক পত্রিকাটি বা অমুক টেলিভিশনটি তাদের বিরুদ্ধে অব্যাহতভাবে ভুল বা বিভ্রান্তিকর রিপোর্ট করছে, তার প্রতিবাদ করার রাইট তার আছে। এটা হচ্ছে এক। দ্বিতীয়ত, এখন আপনি প্রশ্ন করতে পারেন হাসনাত আব্দুল্লাহ যেই ভাষায়, যেই টোনে, যেই বডি ল্যাঙ্গুয়েজে, যেই শব্দ চয়নে বলছেন সেটা ঠিক আছে কিনা। হাসনাতের স্টাইল এইটা। আবার নাহিদ ইসলাম একই কথা হয়তো অন্য স্টাইলে বলেন, আবার ওই দলের যে আক্তারের কথার স্টাইল সম্পূর্ণ আলাদা। ফলে হাসনাত তার স্টাইলে বলেন, ফলে হাসনাত ভালো কথা বললে মনে হয় সে বোধহয় ধমক দিচ্ছে, এটা হচ্ছে তার স্টাইল। ফলে তিনি যা বলছেন তিনি তার জায়গায়, উনি বলছেন ওনাটা যৌক্তিক। আবার যাদের ব্যাপারে বলছেন তাদের দায়িত্বটা হবে হাসনাদের বক্তব্যটা যে সঠিক নয়, হাসনাত তাদের ব্যাপারে যে অভিযোগ করছেন এই অভিযোগটা সত্য নয়, এটা আবার তাদের পক্ষ থেকে বলতে হবে। মাঝখান থেকে কনক্লুশনে যাওয়া বা হাসনাত ঠিক বলেছেন কি ভুল বলেছেন এইটা বলা একটা ঝুঁকিপূর্ণ ব্যাপার এই মুহূর্তে। জি, সেই সাথে একটু অপেক্ষা করব, যেটা আমি একটু আগেও বলেছি যে প্রথমত ঝুঁকিপূর্ণ। হাসনাতের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, শুধু বক্তব্যের ক্ষেত্রে নয়, অন্যান্য তার যে সহকর্মী তাদের সাথেও তার কিছু তফাৎ আছে। কোনো ঘটনা শোনা মাত্রই তার আশেপাশে কেউ আছে কিনা হাসনাত ওই অপেক্ষা করে না, একাই ছুটে চলে। সে কিছু ভিন্ন বৈশিষ্ট্য তার মধ্যে ধারণ একটা করে। ড্যাশিং ব্যাপার আছে। জি। এটা নেগেটিভ তার এক- পজিটিভ আপনি যেভাবেই বলেন। তার একজন সহকর্মী বা সহযোদ্ধা সম্ভবত নাহিদ বলেছেন যে হাসনাতের মাথা একটু মোটা, কিন্তু সে সহজ সরল। তো সব কিছু আমলে নেয়ার মতো। তো হাসনাত যে অভিযোগটা করেছেন, আক্রান্ত হয়েছেন বলেই করেছেন, জি। তো তাকে ওই সুযোগ তার কে দিতে হবে যে তার বক্তব্য যে পরিপূর্ণ সঠিক নয়, অথবা তাদের কোনো ব্যাখ্যা আছে কিনা, ওইটাও যেন, ওই ক্ষেত্রেও যেন কোনো মবের শিকার ওই প্রতিষ্ঠানটি না হয়। কারণ এই ধরনের প্রকাশভঙ্গিতে কারো কারো তো ভয় জাগা স্বাভাবিক, আবার ভয় জাগার একটু অধিকার তো থাকতেও পারে সবারই। জি, আবার আমি গণমাধ্যমের হাসনাত বিরুদ্ধে আব্দুল্লাহর কথা অভিযোগ শুনলাম, কিন্তু আপনার কি মনে হয়, আপনিও তো একজন গণমাধ্যম কর্মী, গণমাধ্যম কর্মী হিসেবে সবার সাথে আমিও ব্যথিত প্রথমত। দ্বিতীয়ত, মব শুনলে কিন্তু নিজেও আতঙ্কিত হই। এটা আমরা এখন মব বলছি, একসময় কিছুদিন আমরা ওটাকে ট্যাগ বলতাম, একটা শব্দ, চিহ্নিত করে দেয়া, প্রলোভ দিয়ে দেওয়া। আমি নিজে যেটা এনজয় করে আমি সেটাই নিজেকে বলছি সামাল যে দেওয়ার চেষ্টা আপনি- করেছি, এখনো আপনি করি। গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি মনে করছেন গণমাধ্যমের কি ওখানে কোনো দোষ নেই? সেটা বিশ্লেষণ করার অবশ্যই অপেক্ষা রাখে। ওই গণমাধ্যমটি সে যাদেরকে বলেছে তাদেরকে ওই সুযোগটা দেওয়া উচিত। এই জন্য আমি বলছি যে তারা তাদের যে তথ্য দিয়েছে ওই তথ্যের সত্যতা যেন তারা প্রমাণ করে, তাদেরকে ওই সুযোগ দেওয়া উচিত। কিন্তু তারা হাসনাত নিয়ে কিছু লিখলেই সেটাকে যদি ধরে নেওয়া হয় যে হাসনাত বিরোধী অথবা এনসিপি বিরোধী, কারণ আমরা এর আগেও কিন্তু দেখেছি হাসনাত অথবা নাহিদ, এমনকি সার্জিসের কোনো কোনো বক্তব্য নিয়েও এনসিপি থেকে বলা হয়েছে কোনোটা যে তার নিজস্ব বক্তব্য, Right. সেটা দলের বক্তব্য নয়। না, সেই এখন কারণে বলছি একটু অপেক্ষার বিষয় থাকে। হাসনাতের অভিযোগের একটা পয়েন্টের সঙ্গে আমি একমত। তার কথার মধ্যে একটা লাইন আছে যে এখন একটা ক্লিকবেট জার্নালিজম করতে গিয়ে অনেক গণমাধ্যম, ইভেন অনেক দায়িত্বশীল গণমাধ্যমও কি হয়েছে, যা জানা গেল বিস্তারিত কমেন্ট্রি, এইটা দিয়ে ভেতরে গিয়ে আপনি দেখলেন যে জিনিসটা ওরকম না। হয় কি এখন ভিউ, এই ভাইরাল জার্নালিজমের মধ্যে ঢুকে গিয়ে আমরা অনেক দায়িত্বশীল গণমাধ্যম এমন সব চটকদার, বিভ্রান্তিকর, মিসলিডিং হেডলাইন করছি যেটা হয় কি মানুষকে বিভ্রান্ত করছে। সাধারণ মানুষের পক্ষে কিন্তু ওই হেডলাইন পড়েই অনেকে যেতে চায় না ভেতরে, পড়েই মনে করে এইটা ঘটে গেছে। এখন ক্লিক করার পরে ভেতরে ঢুকে খবরটা পড়ে দেখা গেল আসলে এটা না। না, আমরা এটা হাসনাতের সোশ্যাল ক্ষোভটা মিডিয়াতে হচ্ছে আমরা এই। এটা দেখতে পাচ্ছি। হাসনাতের ক্ষোভ হচ্ছে ওই জায়গাটা যে আপনারা জার্নালিজমটা ফ্যাক্ট বেস করেন। যদি হাসনাতের বিরুদ্ধে, এনসিপির বিরুদ্ধে, গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কি মনে করেন গণমাধ্যম কি শুধু ভিউয়ার ভাইরাল হওয়ার জন্যই একটা সংবাদকে একটা নিয়ে আসে, বিরাট নাকি অংশই এটার করছে এটা। পেছনে কোনো মোটো থাকে? একটা বিরাট অংশ এটা করছে এখন। এই ক্লিকবেট ভাইরাল জার্নালিজমের প্র্যাকটিস এখন অনেক দায়িত্বশীল গণমাধ্যমও করছে এবং করতে বাধ্য হচ্ছে। কিন্তু এটার মধ্যে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকছে? কারো থাকতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রাজনীতির চেয়ে আমি যেটা ভেতর থেকে বুঝি যে এটা অধিকাংশ ক্ষেত্রেই পয়সা ইনকামের ব্যাপার। যত ভিউ হয়, একটা কন্টেন্ট যদি মিলিয়ন ভিউ হয় তাহলে তো অনেক পয়সা আসে। এখন ধরেন আমি খুব একটা অদ্ভুত হেডলাইন দেখলাম একটা পত্রিকায় যে
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ যা জানা গেল, আদে ভাই যা জানা গেল মানে কি, আমি তো বাই দিস টাইম জেনে গেছি এসএসসি পরীক্ষার ফল 10 তারিখে দেবে। 10 তারিখে তো আপনি এই যে ফাইজলামি মার্কা হেডলাইন করে, এইটার অর্থটা কি? যে লোক জানে না সে তখন ক্লিক করবে, অর্থাৎ এরা চায় যে সবাই ক্লিক করুক, ক্লিক করলে ক্লিক বেইট হবে এবং এইটা প্রচুর মানুষের কাছে যাবে। এইটা বেসিক্যালি ম্যাটার অফ বিজনেস, এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি, বাট আমি মনে করি এটা আনএথিক্যাল বিজনেস স্ট্র্যাটেজি। কিন্তু মোস্তফা কামাল, আমি একটু জানবো যে হ্যাঁ, এটা তো এই অবশ্যই যে জায়গাটাতে আমরা যখন হাসনাত একটা যথার্থ অ্যাড্রেস করেছেন, কারণ একটা সময় পর্যন্ত গণমাধ্যমের ভুল ধরা যায়, জি এটা কিন্তু অনেকে আবার ভাবতও না যে সরকার পক্ষ ছাড়া কেউ গণমাধ্যমকে কিছু বলতে পারে না। যেভাবে- হাসনাত যেটা বলেছে সে চোখে কিন্তু আঙ্গুল দিয়ে একটা বিষয় দেখিয়ে দিয়েছে। না, ওখান থেকে আমিনুর আমাদের রশিদ মেসেজ ভাই নেওয়ার যেভাবে বিষয় আছে। বললেন, জি। এটার পেছনে কি কোনো রাজনীতি আছে? থাকতেও পারে, অর্থনীতি তো আছে, সেটা তো স্পষ্ট। অর্থনীতি অর্থাৎ ওই ক্ষেত্রে আমরা মূলধারার গণমাধ্যম আর সোশ্যাল মিডিয়া দুটাকে যদি কিন্তু তাহলে এই রাজনৈতিক ইয়েগুলো থাকে, সংশ্লিষ্টতা থাকে, তাহলে এই ধরনের প্রতিক্রিয়া তো আমাদের সবসময় মানে অ্যাকসেপ্ট করতে হবে, কারণ এই ধরনের করতে হবে, হুমকি আসবে। অগ্রাহ্য করার সুযোগ নেই। আমি সেটাই তো বলছি, হাসনাতের এই বক্তব্য গ্রাহ্য করতে হবে। সে সুনির্দিষ্ট বিষয় নিয়েই বলেছে এবং সেটা আমাদের গণমাধ্যমে কিন্তু হচ্ছে। তাহলে আবার ওই গণমাধ্যমে হচ্ছে যেই গণমাধ্যম সে মূলধারার তার বৈশিষ্ট্য অক্ষুণ্ণ রাখতে পারছে না, সেও কিন্তু অনেকটা সোশ্যাল মিডিয়া নেচারে চলে যাচ্ছে। জি। ওখানে ওই যে ক্লিক করা যেটাকে বলে জি বা ভাইরাল হওয়া যেটাকে বলে, ট্রল করা, এই কতগুলো শব্দ কিন্তু আমাদের মধ্যে যোগ হয়েছে। জি। ওগুলো আসলে উদ্দেশ্য খুব পরিষ্কার নয়, যদিও ইংরেজি দিয়ে আমরা বলে ফেলছি এসব শব্দগুলো। আমাদের প্রত্যেকের ওখানে সতর্ক থাকার বিষয় আছে, বিশেষ করে মূলধারার গণমাধ্যমের, যে আমি কিন্তু সোশ্যাল মিডিয়া না। কিন্তু এই জিনিসগুলো কেন হচ্ছে? এটা কি গণমাধ্যম সংস্থা কমিশনের যে প্রতিবেদনটি, সেটা যে কার্যকর হচ্ছে না, সেটার জন্য কি? এইটার উত্তর দেওয়ার আগে আমি একটু বলি যে পলিটিক্সের কথা বললেন, পলিটিক্স আছে, প্রত্যেকটা গণমাধ্যম প্রতিষ্ঠানের একটা পলিটিক্স থাকে। পলিটিক্সকে আমি কোট অ্যান্ড কোট যদি রাখেন, যে ধরেন প্রথম আলো বা ধরেন ডেইলি স্টার কিংবা কালের কণ্ঠ কিংবা এখন যাকে নিয়ে আলোচনা হচ্ছে বসুন্ধরা গ্রুপের মিডিয়াগুলো, প্রত্যেকের একটা পলিটিক্যাল স্ট্যান্ড থাকতে পারে। পলিটিক্যাল স্ট্যান্ড থাকা মানে তার একটা পলিটিক্স আছে, এটা দোষের কিছু না। আমেরিকার ইলেকশনেও তো আমরা দেখেছি যে ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের পক্ষে ঘোষণা দিয়ে গণমাধ্যম নামে, তাই না? বাংলাদেশে আমরা হয়তো ঘোষণা দিয়ে নামি না। তাহলে একটা গণমাধ্যম প্রতিষ্ঠানের একটা পলিটিক্স থাকতে পারে, তার একটা আইডিওলজি থাকতে পারে, সে কোনো একটা পার্টিকুলার পার্টিকে প্রিভিলেজ দিতে পারে। আমরা দেখেছি বিগত সরকারের আমলে জামায়াত ইসলামের কোনো সংবাদ, কোনো নেতাকে টিভিতে আনা হতো না, কিন্তু এখন কোনো কোনো গণমাধ্যমে জামায়াত ইসলামের নেতাদের এত বেশি উপস্থিতি দেখি, এটা আবার মনে হয় যে এটা বোধহয় অতি উৎসাহ। এখন এটা তার পলিটিক্স। তাহলে আপনি হাসনাতের যে পয়েন্ট, এইখানে যে ক্লিকবেট জার্নালিজম বা তাকে যদি আক্রমণ করে থাকে পার্টিকুলার গণমাধ্যম, তাহলে তারা কি এনসিপিকে আন্ডারমাইন করার জন্য করতে পারে, এই পলিটিক্স তার থাকতে পারে। এখন বাংলাদেশের যতগুলো সক্রিয় গণমাধ্যম, ধরেন টেলিভিশন, পত্রিকা, সবাই কি এনসিপির পক্ষে থাকবে? সবাই কি বিএনপির দালালি করবে? সবাই কি প্রিভিয়াস সরকারের দালালি করবে? করবে না, সবাই লিখছে। ফলে প্রত্যেকটা গণমাধ্যমেরই একটা স্ট্যান্ডার্ড বা একটা আইডিওলজি থাকতেই পারে যে আমি এনসিপিকে একটু প্রিভিলেজ দিব, আমি জামাতকে একটু প্রিভিলেজ দিব, আমি ভাই একটু বিএনপিকে প্রিভিলেজ দিতে চাই, কারণ বিএনপি ক্ষমতায় আসবে বলে মনে করা হয়। ফলে এইটা আমিও দোষের কিছু মনে করি না, যদি সংবাদটা সঠিক হয়। অর্থাৎ আপনি সঠিক সংবাদটা দেন, সেটি যে এনসিপির পক্ষে যায় যাক, আপনি সঠিক সংবাদটা দেন সেটি যে আমাদের বিপক্ষে যায় যাক। আমাদের প্রবলেমটা কি, আমরা হয় কি ওই পক্ষে দাঁড়াতে গিয়ে ফ্যাক্টের দূরে সরে যাই, অনেক দূরে চলে আমি জার্নালিজমটা করি না, তো আমি তো ফ্যাক্টের মধ্যে থাকি না, আমি পারপাস সার্ভ করতে যাই। পারপাস সার্ভ করতে গিয়ে আমি ফ্যাক্টের বাইরে যাই। আপনি ফ্যাক্টের মধ্যে থেকে আপনি পারপাস সার্ভ করেন, আপনি বিএনপির পারপাস সার্ভ করবেন, তারেক রহমান পারপাস সার্ভ করবেন, করেন না ভাই। আপনি ফ্যাক্টে থাকেন, সত্য কথাটা বলে তো আপনি পারপাসটা সার্ভ করেন। ঝামেলাটা লাগছে ওইখানে। সংস্কার কমিশন নিয়ে আমি কি এখন বলবো একটু, আপনি যেটা প্রশ্নটা করলেন? আমরা বিরতিতে যাচ্ছি। আমি আরেকটি প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরে আসবো। আপনি যেটা বলছিলেন যে রাজনীতিক একটা উদ্দেশ্য থাকতেই পারে, কিন্তু এই রাজনৈতিক উদ্দেশ্যটা থাকলে দেখা যাবে যে যখনই সরকার পরিবর্তন হচ্ছে, কিছু মিডিয়ার জন্য এটা খুব বড় একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের উপরে এ ধরনের হুমকি আসছে। তো এটা কি ক্রমান্বয়ে চলতেই থাকবে? আমরা এই প্রশ্নগুলো জানবো। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি আবারও। দর্শক, আর কাবল প্রশ্নগুলো সহজ, সময় হলো একটা ছোট্ট বিরতির। আশা করি আপনারা আমাদের সাথেই থাকছেন। দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আর কাবল প্রশ্নগুলো সহজে। আর আমাদের সাথে আছেন বাংলা ভিশনের উপবার্তা প্রধান মোস্তফা কামাল এবং সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক আমিন আল রশিদ। তাহলে আমি প্রথমে একটু আপনার কাছে আসি মোস্তফা কামাল। আমরা বলছিলাম যে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে সরকার পরিবর্তনের সাথে সাথেই কিছু গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো হুমকির মুখে পড়ছে। এটা কিন্তু আমরা বিগত সরকার আমলগুলোতেও দেখে এসেছি, কিন্তু 5ই আগস্টের পর তাহলে কি পরিবর্তন হলো?
আপনার প্রশ্নের প্রথমে একটা অংশ বাদ থেকে গেছে, এটা হচ্ছে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে যদি আমি উপকারভোগী হই তাহলে একই কারণে আমি আবার ক্ষতিগ্রস্ত হওয়ার একটা প্রস্তুতি আমার থাকতেই হবে। কারণ আমি রাজনৈতিক সুবিধাটুকু নেব, অসুবিধাটুকু অথবা যন্ত্রণাটুকু মানব না, সেটা হয় না। তো যথার্থ আপনি বলেছেন যে 5 আগস্টের পর তো সেটার একটা পরিবর্তন হতে পারত, দুঃখজনকভাবে পরিবর্তন হচ্ছে না, যেহেতু কোনো রাজনৈতিক সরকার এখন পর্যন্ত ক্ষমতায় নেই। এখন যে সরকারটি আছে এটি রাজনৈতিক সরকার নয়, আবার একেবারে অরাজনৈতিক তাও বলা যাচ্ছে না, রাজনীতিকদের নিয়েই এই সরকারের ঘর সংসার করতে হয়। তো আবার রাজনৈতিক সম্পৃক্ততা কোনো গণমাধ্যমে যখন খুব যুক্ত হয়ে যায় অতিমাত্রায়, তখন পরিণতি কিন্তু খারাপ হয়, সরকার পতন পর্যন্ত অপেক্ষা করতে হয় না। আপনি ধরুন, আমি 3টা প্রতিষ্ঠানের নাম বলি, যদি রাজনৈতিক সম্পৃক্ততায় গণমাধ্যমের বিকাশ ঘটতো তাহলে এই মুহূর্তে বাংলাদেশের 1 নম্বর পত্রিকা থাকতো দৈনিক দিনকাল, অথবা আওয়ামী লীগ আমলে 1 নম্বর পত্রিকা থাকতো বাংলার বাণী, কিন্তু বাংলার বাণী দুনিয়াতেই নেই এখন। অথবা এই সময়ে ভালো পজিশনে থাকতে পারতো দৈনিক সংগ্রাম, জামাতে ইসলামের পত্রিকা। কি প্রমাণ হয় যে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অন্তত গণমাধ্যম, বিশেষ করে পত্রিকা শিল্প বিকাশ ঘটে না। তাহলে কোনটা ঘটে? ঘটে যদি গণতন্ত্র একুরেটলি থাকে, যেমন আমরা বলি, তখন ভোটের কাছে যেতে হয়, ভোটারের কাছে যেতে হয়। আবার গণমাধ্যম যদি তার সঠিক জায়গায় থাকে, তার যেতে হবে পাঠকের কাছে, দর্শকের কাছে, শ্রোতার কাছে। কিন্তু বাস্তবতাটা নিষ্ঠুর, এই ওয়েটা কিন্তু ওয়ান ওয়ে নয়। আমরা শুরুতে একটু বলেছিলাম, একটা গণমাধ্যম টিকে থাকতে গেলে প্রধানত তার ভরসা হচ্ছে বিজ্ঞাপন। জি। আবার বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলো, বেসরকারিগুলো চাইলেই কোনো একটা গণমাধ্যমকে দিতে পারে না। আপনি বিজ্ঞাপন আর্থিক কারণে বলছেন, কিন্তু গ্রহণযোগ্যতার জায়গায় আমি যদি নিউজগুলোর কথা বলি, গ্রহণযোগ্যতার প্রশ্নে অবশ্যই পুঁজি। কি পুঁজি? পেশাগত পুঁজি, অর্থাৎ তথ্য যদি সমৃদ্ধ থাকে, মানুষ ওই সময়টায় কিন্তু এটা কোনো দলের পত্রিকা কিনা তার যাচাই করে না, বাছাই করে না, বা যায় না, মানুষ তথ্য জানতে চায়। কিন্তু অপ্রিয় সত্য হচ্ছে, নিষ্ঠুর বাস্তবতা হচ্ছে যে বিভিন্ন প্রতিষ্ঠান যেরকম বিভিন্ন রাজনৈতিক দলের দিকে হেলে পড়ে, গণমাধ্যমে হেলে পড়েছে, সেটা লুকোনোর কোনো সুযোগ নাই। 5 আগস্ট কিন্তু একটা সুযোগ এনে দিয়েছে যে অন্তত গণমাধ্যমের জায়গা থেকে যদি একটা অবস্থান তৈরি করতে পারে, তো সেই ক্ষেত্রে প্রথমত বা প্রধানত সরকারের দায়িত্ব নয়, প্রথমত দায়িত্ব মালিক পক্ষের, বিনিয়োগকারীদের। তারা যদি ওই শক্ত সামর্থ্যবান হন, তারা কিন্তু ওই দৃষ্টান্ত তৈরি করতে পারেন, এবং পারছে না কেউ কেউ। খুব দাপটের সাথে এখনও কিন্তু কোনো কোনো গণমাধ্যম ভালোভাবে টিকে আছে এবং টিকে থাকবে তারা, কারণ তাদের ওখানে একটা পেশাদারিত্বের ছাপ আছে। তো আবার চর্চার কারণে, দীর্ঘ চর্চার কারণে, অভ্যস্ততার কারণে আমাদের মধ্যেও যেটা সংক্রামিত হয়েছে, আমরা কোনো না কোনো দিকে একটু না হেলে পড়লে মনে হয় যেন পরিপূর্ণতা আসে না। কিন্তু আপনি যেটা বলছিলেন যে গণমাধ্যম কিছুটা মানে গ্রহণযোগ্যতা পাচ্ছে না কন্টেন্টগুলোর কারণে, সেই জায়গাটা কি ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকদের মত প্রকাশে কোনো বাধা হচ্ছে? কিছুটা বাধা হচ্ছে, কিন্তু বড় বাধা নয় আমি মনে করি। আমার অবস্থান থেকে আমি যেটা উপলব্ধি করছি, যদি একদম পেশাদারিত্বের সাথে কাজ করা যায়, দিন শেষে চূড়ান্ত সমস্যা হয় না। দিনভর হয়তো নানান জ্বালা যন্ত্রণা পোহাতে হবে, আর সাংবাদিকতায় আসা মানেই কিন্তু জ্বালা যন্ত্রণাকে সঙ্গী করে আসা। আবার যারা বিনিয়োগ করেন, বিশেষ করে ব্যবসায়ীরা যারা, যেখানে যার বিনিয়োগ ভালো, তার কিন্তু কর্মচারী বলেন, সাংবাদিক বলেন, নিয়োগটা তত সুন্দর হয়। মোটামুটি একটা যুক্তিগ্রাহ্য বেতন দিতে পারেন, পারিশ্রমিক দিতে পারেন। যদিও আমরা বারবার ওয়েজ বোর্ড এটা সেটার কথা বলছি, প্র্যাকটিক্যালি গণমাধ্যমে সেটা এখনও কিন্তু ওই মাত্রায় কার্যকর নয়। তো আমাদের সংস্কার কমিশনে বোধহয় এই বিষয়ে কিছু কথাবার্তা আছে। তো এগুলো যদি একটা পর্যায়ে যায়, আমার বিশ্বাস গণমাধ্যমে পেশাদারিত্ব আসবে, এবং আসতেই হবে যদি গণমাধ্যম প্রতিষ্ঠান হিসাবে টিকে থাকতে চায়। আর গণমাধ্যম ওই জায়গায় এখন আর নেই, এটা ভলান্টারি সার্ভিস নয়, আঞ্জুমানে মফিদুল ইসলাম নয়, কিন্তু প্রাতিষ্ঠানিকতা আসলে পেশাদারিত্ব আসবে। আর পেশাদারিত্বের প্রশ্ন যখন আসবে, অর্থের প্রশ্ন সেখানে আসবে, বিনিয়োগের প্রশ্নও আসবে, স্বাধীনতার প্রশ্নও আসবে, চর্চার প্রশ্নও আসবে। আলামিন রশিদ, আপনি একটু বলবেন গণমাধ্যম তার যে মুক্ত বাণী, উনি যেটা বলছিলেন যে মুক্ত স্বাধীন হতে পারবে, অর্থনৈতিকভাবে স্বাধীনতা হতে পারবে, এটা কি কোনো কর্পোরেট মালিকানা ছাড়া সম্ভব? খুব কঠিন। কর্পোরেট মালিকানা ছাড়া আপনি একটা প্রতিষ্ঠান ধরেন, গণমাধ্যম একটা টেলিভিশন চ্যানেল করতে গেলে অন্তত 100 কোটি টাকা লাগে। 100 কোটি টাকা কে বিনিয়োগ করবে? আবার আমি যেটা খুব খারাপ শোনাবে কিনা ব্যাপারটা, যে কালো টাকা ছাড়া গণমাধ্যমের বিকাশ ঘটানো কঠিন।
কারণ কি, যে লোকের খুব ভালো ব্যবসা, পলিশড ব্যবসায়ী, সাদা টাকা, কালো টাকা নাই, অবৈধ ব্যবসা করেন না, তিনি গণমাধ্যম প্রতিষ্ঠান আনতে চান না। গণমাধ্যম তারাই আনেন যাদের অন্যান্য প্রতিষ্ঠানকে সেভ করবার প্রয়োজন হয়। ফলে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রতিবেদনটা দিয়েছে সেখানে তারা প্রথমেই একটা কথা বলেছে যে কালো টাকার বিস্তার রোধ করতে হবে। আমার ধারণা বাংলাদেশে গণমাধ্যমে কালো টাকার বিস্তার রোধ করতে গেলে গণমাধ্যম বিকশিত হবে না। ভেরি ক্রুড রিয়েলিটি এটা এক। দ্বিতীয়ত হলো, কর্পোরেট প্রতিষ্ঠানের মধ্যে সবাই কি দুর্নীতিবাদ, সবাই কি টাকা পাচার করেছে, সবাই কি খারাপ ব্যবসা করে? না। এবং বাংলাদেশটা বা যে কোনো দেশ টিকিয়ে রাখার প্রধানত ব্যবসায়ীরা। আপনি ব্যবসায়ীদেরকে ভিকটিম করে দেওয়ার কোনো সুযোগ না। আমরা বিভিন্ন সময় দেখেছি যে পলিটিশিয়ান এবং ব্যবসায়ীদেরকে প্রথম ভিকটিম করা হয়। বাংলাদেশের ব্যবসায়ীরা যদি কালকে থেকে তাদের ইন্ডাস্ট্রিগুলো বন্ধ করে দেয়, আপনি কত কোটি লোক বেকার হবে? 5ই আগস্টের পরে অনেক কারখানা বন্ধ হয়েছে না? আপনি ব্যবসায়ীদেরকে ভিকটিম করার এই প্রবণতা থেকে সরে আসতে হবে, এটা যেমন ঠিক, তেমনি ব্যবসায়ীদেরকে ব্যবসাটা করতে দিতে হবে। আবার ব্যবসায়ীদের মধ্যেও অনেকেই মনে করেন যে তার সমস্ত প্রতিষ্ঠান একভাবে চলবে, তার মালিকানাধীন গণমাধ্যমটা আরেকভাবে চলবে। এইটা হচ্ছে আরেকটা বড় তাদের চিন্তার জায়গায় সমস্যা। যেমন আপনি গণমাধ্যম সংস্কার কমিশনের যে প্রতিবেদনে অনেকগুলো সুন্দর সুন্দর সুপারিশ আছে, এবং এই প্রতিবেদনটি যখন প্রধান উপদেষ্টার হাতে দেওয়া হলো, প্রধান উপদেষ্টা বলেছিলেন, সেখানে তথ্য উপদেষ্টাও ছিলেন, যে যত দ্রুত সম্ভব বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো মানে বাস্তবায়ন করার উদ্যোগটা এখনই নেন। হয় নাই কারণ আমি যতটুকু বুঝি, কি কারণে হচ্ছে না আমার ধারণা এটা, আমি ঠিক জানি না, আমার সঙ্গে কামাল ভাই দ্বিমত করবেন কিনা, সেটা হলো যে এই গণমাধ্যম কমিশনের সুপারিশ বাস্তবায়ন করতে গেলে প্রথমে এবং প্রধানত এটা সিদ্ধান্ত নিতে হবে সংবাদপত্র মালিকদের যে সংগঠন নোয়াব, টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো, ওনাদেরকে। মালিকরা যতক্ষণ পর্যন্ত মনে না করবেন, বিশ্বাস না করবেন যে হ্যাঁ আমরা এই প্রতিবেদনটির উল্লেখযোগ্য বা বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো আগামী বছর থেকে বা আগামী মাস থেকেই বাস্তবায়ন করতে চাই, ততক্ষণ পর্যন্ত এটা সম্ভব না। সরকার চাপ প্রয়োগ করতে পারে, সরকার অনুরোধ করতে পারে যে আপনারা এত সুন্দর একটা প্রতিবেদন, এত সুন্দর সুন্দর সুপারিশ সব আপনি পারবেন না, 100% বাস্তবায়ন আপনি করতে পারবেন না। এবং আমিও পুরো রিপোর্টটা পড়েছি, সেখানে তাদের অনেক সুপারিশ আছে আইডিয়ালিস্টিক এবং অনেক দূরবর্তী। আমরা এখনই ওই যে অধ্যাপক আনিসুজ্জামানের একটা গল্প আছে যে তুমি গরুটা তোমার বাংলাদেশি, তুমি চিজ চাইতেছো আমেরিকান, এটা তো হবে না। ফলে আমি বাংলাদেশের গণমাধ্যমে এখনই যদি আমি ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের সাংবাদিকতা প্রত্যাশা করি, ওই স্ট্যান্ডার্ড বেতন প্রত্যাশা করি, হবে না। কিন্তু আমার রিয়েলিটিতে যতটুকু কভার করে সেটা যদি আমি বাস্তবায়ন করতে পারি, সেটা সম্ভব। কিন্তু এইটা হচ্ছে না। আমার কাছে মনে হয় যে এই প্রতিবেদনটা নিয়ে সরকার এখন পর্যন্ত আমার জানা মতে টেলিভিশন পত্রিকার মালিকদের সঙ্গে বসেছে কিনা আমি জানি না। না বসা পর্যন্ত তাদেরকে বলতে হবে যে আপনারা বাস্তবায়নটা শুরু করেন। মালিকরা না চাইলে প্রতিবেদন বাস্তবায়ন করা সম্ভব না। সরকার হয়তো চাপ দিতে পারে, অনুরোধ করতে পারে। আবার কামাল ভাই বলছিলেন এটা নন পলিটিক্যাল সরকার। ফলে এই অন্তর্বর্তী সরকার মানে অল্প সময়ের জন্য আপনি আছেন, অল্প সময়ের জন্য সরকারে থাকা, এই সরকারের কথাকে ব্যবসায়ীরা, গণমাধ্যম মালিকরা কতটুকু গুরুত্ব দেবেন সেটা আর একটা প্রশ্ন। ফলে এইখানে মালিকরা যতক্ষণ পর্যন্ত মনে না করবেন, বিশ্বাস না করবেন যে তিনি তার প্রতিষ্ঠানটিকে পেশাদারিত্ব চর্চা করবেন, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবেন, এবং আমাদের গণমাধ্যম প্রতিষ্ঠানের 1 নম্বর সমস্যা হচ্ছে কোনো গণমাধ্যম প্রতিষ্ঠানের কোনো বিজনেস মডেল নাই। ফলে বিজনেস মডেলটা থাকতে হবে এবং প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়ন করার জন্য মালিকদেরকে সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু মোস্তফা কামাল, আমরা তো জানি যে মালিক পক্ষ কিন্তু সবসময় এটার একটা সুবিধা নিতে চাইবে। এই সরকারি সুবিধাটা নিতে চাওয়ার কারণেই তো আবার এই জিনিসটা তৈরি হচ্ছে। আমরা এটা কিভাবে এখান থেকে বের হচ্ছে? আরেকটা গোলমাল এখানে পাকানো হয়েছে এরই মধ্যে। কালো টাকা সাদা টাকার প্রশ্নটা বোধহয় খুব প্রাসঙ্গিক ছিল না এখানে, মোটেই প্রাসঙ্গিক ছিল না। এখানেও ব্যবসায়ীদেরকে একটু কালো কালো তৈরি করার একটা প্রবণতা কিন্তু আমরা খেয়াল করেছি। আমাদের গ্রামাঞ্চলে বলে অমাবস্যা পূর্ণিমার ব্যথা। কেউ যদি খুব আঘাতপ্রাপ্ত হয় তখন তার সুস্থ হয়ে গেল অমাবস্যা আর পূর্ণিমা একটু আঘাত সে টের পায়। 1/11-এর সময় ব্যবসায়ীদেরকে একবার কালো দুনিয়ার মানুষ বানিয়ে দেয়া হয়েছিল, যে ব্যবসায়ী মানে জঘন্য, ব্যবসায়ী মানে খলনায়ক। কিন্তু আমরা আবার দেখা গেল একটা জায়গায় চলে আসছি, আবার দেখা গেল এখনো ব্যবসায়ীদেরকে আর্থিক টাকাটাকে সচল রাখার জন্য ব্যবসায়ীদের আমাদের দরকার। ওই ক্ষেত্রে কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ থাকে অবশ্যই সেটার বিচার হবে, কিন্তু তার মিলের ফ্যাক্টরি বা তার মিলের যে চাকা কিন্তু কোনো দল করে না। আওয়ামী লীগ বিএনপি করে না মিলের চাকা, সেটাকে ঘুরতে দেওয়া উচিত। সর্বশেষ যেটা হয়েছে, প্রায় 1 লাখের উপর বেকার যোগ হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে। সেটা সামগ্রিকভাবে দেশের কিন্তু ক্ষতি করেছে। তো ওই সামগ্রিক ক্ষতির অংশ হিসাবে গণমাধ্যমে কিন্তু তার বাইরে নয়, ওইটুকু মাথায় রাখতে হবে। করোনার সময় একটা ধাক্কা কিন্তু পড়েছে গণমাধ্যমের উপর,
ওই ধাক্কা এখন পর্যন্ত গণমাধ্যমগুলো সামলে উঠতে পারেনি। তার উপর এই সরকার এসে এখন পর্যন্ত ব্যবসায়ীদের সাথে খুব গুরুত্ব দিয়ে আমরা কথাবার্তা এই বলেছে, গণমাধ্যম ওরকম তথ্য নেই আমাদের কাছে। সংস্কার কমিশনের এই আলোচনাটা নিয়ে আমরা আরেকদিন ফিরে আসব আরেকটি পর্বতে। আজকে আমাদের সময় স্বল্পতার জন্য আমাদের এখানে বিদায় নিতে হচ্ছে। হ্যাঁ, আমরা জানি যে গণমাধ্যম সব কিছুর মানে সব আলোচনার মূলে আসবে, আবার গণমাধ্যমকে যদি দোষারোপ করা হয় সবশেষে কিন্তু গণমাধ্যম কর্মীরা আমরাই কিন্তু এর শিকার হব। সেজন্য আমরা সবাই চাই সমস্ত গণমাধ্যম সুন্দরভাবে চলুক, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকে আপনাদের এই মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি আর কাবেল প্রশ্নগুলো সহজ। আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে আগামীকাল সকাল ৮টায়। আর এই অনুষ্ঠানে আবারও ফিরে আসব নতুন কোনো আলোচনা নিয়ে আগামীকাল রাত 9টায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।